নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। রোমে ভারতীয় দূতাবাসে পতাকা ওড়ালো খালিস্তানপন্থীরা, শুরু হলো তদন্ত। বাইডেনের জয়ের নেপথ্যে রয়েছে ডার্ক মানি ডোনেশন, অভিযোগ উঠল ডেমোক্র্যাট শিবিরের বিরুদ্ধে। ঘুষের টাকায় প্রাসাদ নির্মাণের অভিযোগ পুতিনের বিরুদ্ধে, ফের সরব হলেন নাভালনি। ভার্চুয়ালি আলাপ বাইডেন পুতিনের, বৃদ্ধি পাবে পরমাণু চুক্তির মেয়াদ। করোনা মোকাবিলায় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, আজ থেকেই শুরু হচ্ছে গণটিকাকরণ। ব্রিটেনে করোনায় মৃত লক্ষাধিক, ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন বরিস জনসন। জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ভারতের, শান্তিরক্ষা মিশনের জন্য ৭৭ লক্ষ টাকার সাহায্য করবে ভারত। চলে আসি বিস্তারিত খবরে। রোমে ভারতীয় দূতাবাসে পতাকা ওড়ালো খালিস্তানপন্থীরা, শুরু হলো তদন্ত। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে ২৬শে জানুয়ারির ঠিক আগেই রোমে ভারতীয় দূতাবাসের গেটে খালিস্তানি পতাকা লাগানো হয়েছে। সেই ফ্ল্যাগে পাঞ্জাবি ভাষায় লেখা ছিল খালিস্তান জিন্দাবাদ। একই কথা লেখা ছিল ইংরেজি ভাষাতেও। রোমের ভারতীয় দূতাবাসের গেটের সামনের দেওয়ালেও এই স্লোগান লেখা ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ইতালি সরকার এই ঘটনার কড়া নিন্দা করেছে। একই সঙ্গে কারা এবং কিভাবে এই কাজ করল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ইতালি পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ভারতের পক্ষ থেকে ইতালি সরকারকে বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত এবং দোষীদের শাস্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রোমে ভারতীয় দূতাবাসে শুধু যে খালিস্তানিদের পতাকা দেখা গিয়েছে তা নয়, ভারতীয় দূতাবাসের সামনে থাকা বেশ কয়েকটি ফুলের টব ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভারতীয় কূটনীতিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটি জানতে পেরে বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই ইতালিকে ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে দূতাবাসের মতো একটি কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকায় ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে তা খুবই উদ্বেগের। ইতালি পুলিশের উচিত দূতাবাস ও দূতাবাসে থাকা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। বাইডেনের জয়ের নেপথ্যে রয়েছে ডার্ক মানি ডোনেশন, অভিযোগ উঠল ডেমোক্র্যাট শিবিরের বিরুদ্ধে। রিপাবলিকান দুর্গ ভেঙে মার্কিন মসনদে বসেছেন ডেমোক্র্যাট জো বাইডেন। বলা হচ্ছে, তার এই জয়ের নেপথ্যে ছিল অজ্ঞাত পরিচয়দাতাদের বিপুল পরিমাণ ডোনেশন। তারা কারা তা জানা যায়নি। ফলে জো বাইডেনের হোয়াইট হাউস জয়ের পিছনে কাদের কাদের হাত ছিল সেই তথ্য কোনোদিনই জানতে পারবে না আম আদমি। বাইডেনের উইনিং ক্যাম্পেনিংয়ের পিছনে ছিল $145 মিলিয়ন ডার্ক মানি। ডেমোক্র্যাটরা বছরের পর বছর ধরে যে ধরনের অর্থ সংগ্রহের সমালোচনা করে আসছে। এই তহবিল সংগ্রহের প্রবণতা বাইডেনের ক্ষেত্রে $1.5 বিলিয়ন বেড়ে গিয়েছে, যা বর্তমানে কোনো প্রেসিডেন্টের কাছে একটা রেকর্ড। 2012 সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রোমেনের সমর্থনে বেনামে $113 মিলিয়ন কালো টাকা অনুদান এসেছিল। কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। ডেমোক্র্যাটরা বলছেন যে তারা ডার্ক মানিকে বিশেষভাবে নিষিদ্ধ করতে চায়, কিন্তু অভিযোগ 2020 সালে ট্রাম্পকে পরাজিত করতে এই পদ্ধতি অবলম্বন করেছিল তারা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি ইউএসএ অ্যাকশন ফান্ড বাইরের ব্যয়ের জন্য বাইডেনের পছন্দ ছিল। অলাভজনক খাতে অনুদান হিসেবে $26 মিলিয়ন ব্যবহার করা হয়েছিল। এই তহবিলের দাতাদের নাম প্রকাশ করার প্রয়োজন নেই। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন আকাশে রয়েছে উত্তেজনার ঝড়। ফল প্রকাশের দিন থেকেই নিজের পরাজয় মানতে অস্বীকার করেন ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগ আনেন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে। এরপর আমেরিকার ইতিহাসে কালো অধ্যায় লিখে ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা, যার জেরে দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখে পড়েন তিনি। ঘুষের টাকায় প্রাসাদ নির্মাণের অভিযোগ পুতিনের বিরুদ্ধে, ফের সরব হলেন নাভালনি। দুর্নীতি, অপশাসন সহ একাধিক ইস্যুতে রাশিয়া জুড়ে চলছে বিক্ষোভ। সরকার বিরোধী এই প্রতিবাদে বেশ চাপে পুতিন প্রশাসন। এহেন পরিস্থিতিতে একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ করেছেন রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সেই নাভালনি।
ভিডিওটিতে দাবি করা হয়েছে, ঘুষের টাকায় একটি বিশাল বিলাসবহুল প্রাসাদ তৈরি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বহুদিন ধরেই পুতিন প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব অ্যালেক্সেই নাভালনি। ক্রেমলিনের অন্দরে টাকা নয়ছয় ও ক্ষমতার অপব্যবহার নিয়ে অতীতে বহু তথ্য ফাঁস করেছেন নাভালনির সংস্থা অ্যান্টি কারাপশন ফাউন্ডেশন। ফলে পুতিনের বিষ নজরে রয়েছেন তিনি বলেই মত ওয়াকিবহাল মহলের। গত 17 জানুয়ারি জার্মানি থেকে মস্কো ফিরলে তাকে গ্রেফতার করে রুশ পুলিশ। তারপরই 19 জানুয়ারি ইউটিউবে ঘণ্টা দুয়েকের একটি ডকুমেন্টারি প্রকাশ করেন তিনি। মাত্র 3 দিনের মধ্যেই প্রায় 7 কোটি বার দেখা হয়েছে। সেখানে সাফ বলা হয়েছে, কৃষ্ণসাগরের পাশে প্রায় 1.7 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি প্রাসাদ রয়েছে পুতিনের। এই সম্পত্তির এলাকা ইউরোপের দেশ মোনাকোর চেয়ে 39 গুণ বড়। বিভিন্ন মহল থেকে পাওয়া ঘুষের টাকায় ওই প্রাসাদ তৈরি করেছেন পুতিন বলেও অভিযোগ করেন নাভালনি। এদিকে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওই প্রাসাদের মালিক পুতিন নন, সেটির সঙ্গে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক নেই। প্রাসাদটি সরকারি নিরাপত্তা কর্তারা পাহারা দিচ্ছেন এমন দাবিকে পুরোপুরি অর্থহীন বলে দাবি করেছেন পেসকভ। উল্লেখ্য, আগস্টের 20 তারিখ সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে মস্কো ফিরছিলেন নাভালনি। মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে ওমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। নাভালনি ঘনিষ্ঠদের প্রাথমিক ধারণা, টমস্ক বিমানবন্দরে তার চায়ে বিষ মেশানো হয়েছে। চিকিৎসকরা জানান, নাভালনির স্নায়ুতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, কোমায় আচ্ছন্ন হন তিনি। সেটা বিষের প্রভাব বলেই ধারণা করা হচ্ছিল। এরপর নাভালনির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় জার্মানির বার্লিনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর বিষ প্রয়োগের ব্যাপারটি নিশ্চিত করেন। ভার্চুয়ালি আলাপ বাইডেন পুতিনের, বৃদ্ধি পাবে পরমাণু চুক্তির মেয়াদ। হোয়াইট হাউসে অভিষেকের পর এই প্রথমবারের মতো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ফোনে কথা হয় দুই নেতার। ফোনালাপে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির গ্রেফতার, মস্কোর সাইবার ক্রাইম এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর উপর হামলায় রাশিয়ার উস্কানির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসনের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের কাছে অ্যালেক্সেই নাভালনির অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাইডেন। ইউক্রেনের ওপর হিংসা থামাতেও মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুই নেতার ফোনালাপে বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বাইডেন বলেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যার মেয়াদ ফেব্রুয়ারির প্রথম দিকে শেষ হচ্ছে, উভয় দেশের উচিত হবে তা আরও 5 বছরের জন্য পুনর্নবীকরণ করা। 2010 সালে ওবামা প্রশাসন মস্কোর সঙ্গে ওই চুক্তিতে উপনীত হয়েছিল। একে ওবামা প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, নিউ স্টার্ট ট্রিটি নামে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মনে করেন প্রেসিডেন্ট বাইডেন। রাশিয়ার সঙ্গে বর্তমান সম্পর্কের বাস্তবতায় এর মেয়াদ বাড়ানো আরও জরুরি হয়ে পড়েছে। রাশিয়ার বিষয়ে বাইডেনের অবস্থান তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পুরোপুরি বিপরীত। পুতিনের সঙ্গে উষ্ণ সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ট্রাম্প। অন্যদিকে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নানা ইস্যুতে মস্কোর প্রতি ক্ষুব্ধ বাইডেন। তবে এদিনের ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পুতিন। দুই নেতাই দ্বিপাক্ষিক যোগাযোগ এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হন। মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলার আগে যুক্তরাষ্ট্রের 4 মিত্র দেশের নেতাদের সঙ্গে কথা বলেন বাইডেন। কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। 20 জানুয়ারি হোয়াইট হাউসে অভিষেকের পর প্রথম কোনো বিশ্ব নেতা হিসেবে 22 জানুয়ারি সন্ধ্যায় ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। পরদিন দীর্ঘ সময় ধরে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে। বিশ্ব নেতাদের সঙ্গে ফোনালাপে উভয় দেশের বিভিন্ন বিষয় ছাড়াও জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক নানা ইস্যুতে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট। করোনা মোকাবিলায় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আজ থেকেই শুরু হচ্ছে গণটিকাকরণ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বুধবার রাজধানী ঢাকা থেকে শুরু হলো টিকাদান পর্ব। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেশ কয়েকজনকে দেওয়া হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। এই টিকাদান পর্বের সঙ্গে রাজধানীর গণভবন থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পরপরই অনলাইনে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করার জন্য সুরক্ষা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। এখন দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে আর বাধা থাকল না। ফেব্রুয়ারির 7 তারিখ থেকে দেশ জুড়ে ব্যাপক হারে এই কার্যক্রম চলবে। 20 জানুয়ারি ভারত সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছায়। সোমবার বাংলাদেশে আসে বেক্সিমকোর কেনা 3 কোটি টাকার প্রথম 50 লক্ষ ডোজ। এর মধ্যে 60 লক্ষ টিকা দেওয়া হবে প্রথম মাসে, দ্বিতীয় মাসে 50 লক্ষ ও তৃতীয় মাসে 60 লক্ষ ডোজ। প্রথম মাসে যারা টিকা নেবেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে তৃতীয় মাসে। চুক্তি অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ঢাকা থেকে দেশের 64 জেলার সিভিল সার্জনের কাছে টিকা পাঠাবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ভারত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লক্ষ ডোজ টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হাসিনা জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে 4,52,027 জন সরকারি স্বাস্থ্যকর্মী টিকা পাবেন। তারপর পর্যায়ক্রমে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তারা হলেন কোভিড-19 স্বাস্থ্যসেবায় সরাসরি যুক্ত অনুমোদিত 6 লক্ষ বেসরকারি স্বাস্থ্যকর্মী, 2,10,000 বীর মুক্তিযোদ্ধা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা বাহিনীর 5,46,620 জন সদস্য, সামরিক ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীর 3,60,913 জন সদস্য। সব মিলিয়ে করোনা ভাইরাসের মোকাবিলায় বন্ধু ভারতের টিকা হাতিয়ার করে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্রিটেনে করোনায় মৃত লক্ষাধিক, ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন বরিস জনসন। করোনা আতঙ্কে কাঁপছে ব্রিটেন। মঙ্গলবার মৃতের সংখ্যা 1 লক্ষ পেরোনোর পরে শোক প্রকাশ করে সমস্ত মৃত্যু ও অন্যান্য বিপর্যয়ের দায় স্বীকার করে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে 1,631 জনের মৃত্যু হয় ব্রিটেনে। ফলে কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,162 জন। ডাউনিং স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে করোনার এই মৃত্যু মিছিলের সব দায়ভার নিজেই নেন বরিস জনসন। তার কথায়, যে সমস্ত প্রাণ ঝরে গেল তার প্রত্যেকটির জন্য আমি গভীরভাবে মর্মাহত। অবশ্যই একজন প্রধানমন্ত্রী হিসেবে সবকিছুর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। সাংবাদিক সম্মেলনে কার্যতই হতাশ দেখাচ্ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। তাকে বলতে শোনা যায়, এই ভয়ঙ্কর পরিসংখ্যানের হিসেব করা সত্যিই দুঃখজনক। মৃতদের দেখতে আত্মীয়রা আসতে পারছেন না, একবার বিদায় জানানোর সুযোগও পাচ্ছেন না তারা। আমরা এই পরিস্থিতিতে সবাই একসঙ্গে মিলে লড়াই করতে পারি। যতটা সম্ভব বাড়িতে থেকে ও ভ্যাকসিন নিয়ে ভাইরাসটাকে হারানোর চেষ্টা করা দরকার। কয়েকদিন আগেই বরিস দাবি করেছিলেন, গবেষণায় যতটুকু দেখা গিয়েছে তা থেকে মনে করা হচ্ছে করোনার এই নয়া স্ট্রেইন আগের স্ট্রেনের থেকে অনেক বেশি প্রাণঘাতী। জানিয়েছিলেন, কেবল দ্রুত ছড়ানোই নয়, তার পাশাপাশি লন্ডন ও দক্ষিণ পূর্ব ব্রিটেনে প্রথম দেখা মেলা এই স্ট্রেন থেকে মৃত্যুর হারও বেশি। এই ব্যাপারে বেশ কিছু প্রমাণও মিলেছে। তবে আশাবাদী ইংল্যান্ডের মুখ্য মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটটি। তার আশা, আগামী 2 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সংক্রমণ কমবে। কেবল আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন লকডাউনের নিষেধাজ্ঞাকে কোনো রকম অবহেলা না করি। সেই সঙ্গে ভুয়ো খবরে কান না দেওয়ার আর্জিও জানানো হয়েছে প্রশাসনের তরফে। বিশেষ করে ভ্যাকসিন নিয়ে মিথ্যে খবরের ফলে আরও বেশি প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ভারতের। শান্তিরক্ষা মিশনের জন্য 77 লক্ষ টাকা সাহায্য করবে ভারত। ভারত জাতিসংঘকে 77 লক্ষ টাকার সাহায্য করবে। এই সহায়তা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য দেওয়া হবে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি এই তথ্য দিয়েছেন। টি.এস. তিরুমূর্তি বলেছেন যে মানবতার মঙ্গল সাধনের জন্য শান্তি ও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত এই বিষয়ে তার দায়িত্ব পালন করে যাবে। টি.এস. তিরুমূর্তি বলেছিলেন, শান্তিরক্ষা কার্যক্রমের জন্য তহবিলকে সমর্থন করে ভারত এবছর তহবিলের কার্যক্রম এবং কর্মসূচির জন্য 77 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে। জাতিসংঘে শান্তিরক্ষার জন্য ভারতের প্রচেষ্টার বিষয়ে টি.এস. তিরুমূর্তি বলেছিলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে আমরা গণতন্ত্র এবং আইনের শাসনকে শক্তিশালী করতে প্রশাসনের কাঠামো তৈরির অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন সম্পর্কে সচেতন। ভারত শান্তিরক্ষা কার্যক্রমে নারী ও যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।